নমস্কার। বিশ্ববরেণ্য কমিউনিস্ট নেতা এবং আমাদের রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতি বসুর ১১০তম জন্মদিন ৮ই জুলাই। তার জন্মদিনের প্রাক্কালে দাঁড়িয়ে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং আমরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আজকে জ্যোতি বসুর জীবনী এবং তার জীবনের নানান অজানা কাহিনী আমরা তুলে ধরার চেষ্টা করছি। আশা করি ভিডিওটা যদি পুরো দেখেন আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অল অপশানটাকে ক্লিয়ার রাখুন, যাতে সর্বাগ্রে আমাদের চ্যানেলের সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে যায়। এবং আরেকটা অনুরোধ আপনাদের কাছে, যারা জ্যোতি বসুকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তাদের কাছে অনুরোধ যে এই ভিডিওটা যত বেশি সংখ্যক, যত বেশি মানুষের কাছে পারেন শেয়ার করে আপনারা তাদেরকেও জ্যোতি বসুর এই জীবনী সম্পর্কে জানাবার প্রচেষ্টা গ্রহণ করুন। জ্যোতিরিন্দ্র বসু পিতা নিশিকান্ত বসু ছিলেন পেশায় চিকিৎসক আর মাতা হেমলতা বসুর তৃতীয় সন্তানের জন্ম ১৯১৪ সালের ৮ই জুলাই। পৈতৃক বাড়ি বাংলাদেশের ঢাকার বারোদি গ্রামে। শিশু জ্যোতিরিন্দ্র শৈশব কাটিয়েছিলেন যৌথ পরিবারে। নিশিকান্ত বসু সন্তানদের পড়াশোনার কারণে সপরিবারে কলকাতায় চলে আসেন। কলকাতায় এসে প্রথমে ১৯১৭ সালে হ্যারিসন রোডের বাড়িতে ভাড়া ওঠেন। পরে ১৯২০ সালে স্থায়ীভাবে চলে আসেন ৫৫ হিন্দুস্তান রোডের নিজস্ব বাড়িতে। ১৯২০ সালে ৬ বছর বয়সে ধর্মতলার লরেটো কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করানোর সময় নিশিকান্ত বসু ছেলের নাম ছোট করে জ্যোতি বসু হিসাবে লিপিবদ্ধ করেন, যে নাম গোটা দেশে তথা আন্তর্জাতিক স্তরেও পরিচিত এবং বহুল চর্চিত। তারপর সেন্ট জেভিয়ার স্কুলে ১৯৩২ সাল অবধি পড়াশুনো করে হিন্দু কলেজে ইংরাজিতে স্নাতক নিয়ে ভর্তি হয়ে স্নাতক হন। এরপর আইন পড়তে চলে যান লন্ডনে। ১৯৪০ সালে মিডল টেম্পল বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টার হন জ্যোতি বসু। আইন নিয়ে পড়াশোনার সময় বিশ্বে ফ্যাসিবাদী শক্তির অভ্যুত্থান হয়। একদিকে ইটালিতে মুসোলিনি ক্ষমতায় বসেন আর অন্যদিকে জার্মানিতে হিটলার চালাতে থাকেন ইহুদি নিধনযজ্ঞ। ওই সময় জ্যোতি বসু আইন পড়ার পাশাপাশি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে হ্যারল্ড লাস্কির বক্তব্য শুনতেন নিয়মিত। আন্তর্জাতিক আইন, সাংবিধানিক আইন ও আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক বক্তব্য। রাজনীতির প্রতি ক্রমে আসক্ত হয়ে পড়েন তিনি। ওই সময় ভারত থেকে আইন পড়তে আসা দুই মার্ক্সবাদী ভূপেশ গুপ্ত ও স্নেহাংশুকান্ত আচার্যর সঙ্গে জ্যোতি বসুর যোগাযোগ ও ঘনিষ্ঠতা হয়। তাদের দুজনের মাধ্যমে যাতায়াত শুরু করেন ব্রিটিশ কমিউনিস্ট পার্টির মুখ্য কার্যালয়ে এবং পরিচিত হন বিখ্যাত কমিউনিস্ট ব্যক্তিত্ব রজনীপাম দত্তের সঙ্গে। মার্ক্সের দাস ক্যাপিটাল ও অ্যাঙ্গেলসের কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়া শুরু করেন জ্যোতি বসু। ধীরে ধীরে ইন্ডিয়া লীগ ছাত্র সংগঠন ও বিভিন্ন সাম্রাজ্যবাদ বিরোধী সংগঠনে জড়িয়ে ফেলেন নিজেকে। দেশে ফিরে ১৯৪০-এই যুক্ত হয়ে যান অবিভক্ত কমিউনিস্ট পার্টির সঙ্গে, যেটাকে বলা হয় সিপিআই। পার্টির তখন আন্ডারগ্রাউন্ডের আত্মগোপনে থাকা কমরেডদের সঙ্গে যোগাযোগ রাখা ও গুপ্ত মিটিংগুলি সংগঠিত করার কাজ ছিল জ্যোতি বসুর ওপর। ১৯৫৩ সালে সিপিআইয়ের প্রাদেশিক সম্পাদক হন ও ১৯৫৪-তে সেন্ট্রাল কমিটির মেম্বার ও পরবর্তী
পান্থার পার্টি কংগ্রেসে কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য হন। 1948 সালে সিপিআইয়ের দ্বিতীয় কংগ্রেসে বিটি রণদীপের রাজনৈতিক পথে বামপন্থার হঠকারিতার বিরুদ্ধে লিখিত প্রতিবাদ করে তিরস্কৃত হয়েছিলেন জ্যোতি বসু। 1943-এ শ্রমিকদের খাদ্য সংকটের বিরুদ্ধে খাদ্য আন্দোলনের নেতৃত্ব দেন। পরবর্তীকালে রেল শ্রমিক কর্মচারীদের ইউনিয়ন করে তার সম্পাদক হন এবং রেল শ্রমিক কর্মচারীদের জন্য একটি নির্দিষ্ট এলাকা থেকে অবিভক্ত বাংলার প্রাদেশিক পরিষদে নির্বাচিত হন। 1945 থেকে 1947-এ তেভাগা আন্দোলনে নেতৃত্ব দিয়ে কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন কমরেড জ্যোতি বসু। 1957 সালে 2 পয়সা ট্রাম ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে ঐতিহাসিক আন্দোলন সংগঠিত করেন তিনি। এইসব আন্দোলন করতে গিয়ে বেশ কয়েকবার গ্রেপ্তারও হন এবং পরবর্তীকালে মুক্তি পান। 1940 সালে বাসন্তী ঘোষকে বিবাহ করেন জ্যোতি বসু। 2 বছরের মধ্যে সেই বাসন্তী ঘোষ, যার ডাকনাম ছিল ছবি ঘোষ, তিনি মারা যান। 1948 সালে তিনি দ্বিতীয় বিবাহ করেন কমল বসুকে। 51 সালে একটি কন্যা সন্তানের জন্ম হয়। ডায়রিয়ায় কয়েকদিনের মধ্যে সেই কন্যা সন্তান মারা গেলে 52 সালে চন্দন বসুর জন্ম হয়, যাকে তারা প্রিয় খোকা হিসাবেই ডাকতেন। 1946 সালে দেশে দাঙ্গার পর সর্বদলীয় শান্তিরক্ষা কমিটি করার দাবি নিয়ে ভূপেশ গুপ্তর সঙ্গে গান্ধীজির সঙ্গেও দেখা করেন জ্যোতি বসু। 1964 সালে সিপিআইয়ের 31 জন সেন্ট্রাল কমিটির মেম্বারদের নিয়ে সিপিআইএম গড়ার অন্যতম কারিগর ছিলেন জ্যোতি বসু। প্রথম 9 জন পলিট ব্যুরো সদস্যের মধ্যে তিনি ছিলেন অন্যতম। যুক্তফ্রন্ট গঠনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। উপমুখ্যমন্ত্রীও হয়েছিলেন। 1977-এ বামফ্রন্ট তৈরির অন্যতম কারিগর ছিলেন জ্যোতি বসু। 1977-এ বামফ্রন্ট ক্ষমতায় আসার থেকে 2000 সাল পর্যন্ত তিনি ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। থাকতেন সল্টলেকের ইন্দিরা ভবনে। মুখ্যমন্ত্রী হয়ে তার প্রথম বক্তব্যই ছিল, রাইটার্স থেকে ক্ষমতা পরিচালিত হবে না, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে জনগণের হাতে ক্ষমতা দেওয়া হবে। তার আমলে ত্রিস্তর পঞ্চায়েত চালু করা ও ভূমি সংস্কার চালু করে 11 লক্ষ একর জমি 25 লক্ষ ভূমিহীন ও প্রান্তিক মানুষের মধ্যে বিলি করা ছিল ঐতিহাসিক পদক্ষেপ। কেন্দ্র রাজ্য সম্পর্কের পুনর্বিন্যাসের তিনি খসড়া করে অকংগ্রেসি মুখ্যমন্ত্রীদের কাছে এবং ইন্দিরা গান্ধীর কাছে দিয়েছিলেন। ইন্দিরা গান্ধী বাধ্য হয়েছিলেন সরকারিয়া কমিশন গঠন করে কেন্দ্র রাজ্য সম্পর্কের পুনর্মূল্যায়ন করতে। 1983 সালে অকংগ্রেসি মুখ্যমন্ত্রীদের শ্রীনগরের সম্মেলনে তিনি ছিলেন মধ্যমণি। 1984-তে শিখ নিধন বন্ধে কঠোর ব্যবস্থা নিয়েছিলেন এবং 1992-তে বাবরি ধ্বংসের পর রাজ্যের কোথাও দাঙ্গা হতে দেননি। এই প্রসঙ্গে আর একটা কথা অনুল্লেখিত থেকে যাচ্ছে। 1996 সালে সারা দেশের অকংগ্রেসি নেতারা চেয়েছিলেন জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করতে, কিন্তু পার্টির আপত্তিতে তার প্রধানমন্ত্রী হওয়া হয়নি। তিনি সেটাকে ঐতিহাসিক ভুল বলেছিলেন। এই ধর্মনিরপেক্ষ, সুসংগঠক এবং সুপ্রশাসক, স্পষ্টবাদী, দেশের জোট রাজনীতির প্রবক্তা এবং সফল রাজনীতিবিদ জ্যোতি বসু প্রয়াত হন 2010 সালের 17 জানুয়ারি 95 বছর বয়সে। একটা যুগের অবসান হয়।